কোটা বিরোধী আন্দোলনে কাল ব্লকেট থাকছে না, বন্ধ থাকবে ক্লাস পরীক্ষা। বুধবারের পর হরতালের হুঁশিয়ারি, দিনভর অবরোধে দুর্ভোগ, আন্দোলনে অটল শিক্ষকরাও। 6 মন্ত্রীর জরুরি বৈঠক, কোটা আন্দোলনে বিভাজনের রাজনীতি ঢুকে গেছে বললেন ওবায়দুল কাদের, সময় মতো ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত। 4 দিনের সফরে চীনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রাপ্তির অনেক প্রত্যাশা, অবকাঠামো, যোগাযোগ, জ্বালানি সহ বিভিন্ন বিষয়ে সই হবে 22টি সমঝোতা। আবারও অসুস্থ হয়ে হাসপাতালে খালেদা জিয়া, নেত্রীর জীবন এখন হুমকির মুখে, জানালেন মির্জা ফখরুল। সুস্থতার জন্য দলের পক্ষে দোয়া কামনা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামীকাল অবরোধ কর্মসূচি পালন করবে না কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে বুধবারের পর হরতাল পালনের সিদ্ধান্ত আসতে পারে, এমন হুঁশিয়ারি শিক্ষার্থীদের। তবে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে 4 ঘণ্টা অবরোধ করে রাখার পর সন্ধ্যায় শাহবাগে ফিরে তারা নতুন কর্মসূচি ঘোষণা করে। বিস্তারিত ফরুক বাবুর রিপোর্টে। 4 দফা থেকে সরে এসে 1 দফা দাবিতে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণগ্রন্থাগারের সামনে বিকেল 3টা থেকে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। সেখান থেকে জোট বেঁধে মধুর ক্যান্টিন হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ঘুরে মিছিল আসে শাহবাগে। দ্বিতীয় দিনের অবরোধ কর্মসূচিতে কোনো ধরনের পুলিশি বাধা ছিল না। বিকেল 5টার দিকে শাহবাগ দখলে নেন শিক্ষার্থীরা। শাহবাগ থেকে মিছিল নিয়ে মৎস্য ভবন, বাংলা মোটর, কাওরান বাজার অবরোধ করে শিক্ষার্থীরা। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়, নীলক্ষেত, গুলিস্তান, পল্টনও অবরোধ করে রাখে। গত জুন মাস থেকে দফায় দফায় কোটা বিরোধী আন্দোলন চালিয়ে আসছে দেশের বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। কোটা আন্দোলন নিয়ে মন্ত্রীদের বক্তব্যের প্রতিবাদ জানান তারা। তারা যেহেতু আমাদের দাবির প্রতি সমর্থন দিচ্ছে না, সেহেতু তো শিক্ষার্থীদের রাজপথে নামতে হবে, তাছাড়া তো শিক্ষার্থীদের উপায় নেই। কোটা সংস্কার হবে, না হয় কোটা বাতিল হবে। জাতীয় সংসদে যারা প্রতিনিধিত্ব করেন তারা আমাদেরই প্রতিনিধি, তারা আমাদের পক্ষেরই লোক, কিংবা তারা সাধারণ শিক্ষার্থী কিংবা বঞ্চিতদের পক্ষের লোক। কিন্তু আমরা এখন তাদের ভূমিকা যেটি দেখছি সেটি আসলে অত্যন্ত দুঃখজনক এবং হতাশার। সরকারি চাকরিতে প্রবেশে বাধা নিয়ে বারবার নয়, এবারই স্থায়ী সমাধানে আসতে চান বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। 2018 সালে কোটা ভোটাতে বাতিল করলো কেন? অবশ্যই যুক্তিগত আছে। যুক্তিগত তো আমরা ছাত্ররা নির্ধারণ করবো এটা কোনটা যুক্তিগত আছে, কোনটা যুক্তিগত না। 56% কোটা, প্রাইমারি শিক্ষক নিয়োগে 90%-এর উপরে কোটা, এটা মেধা তো যাচাই হয় না। আপনি যখনই কোনো একটা আন্দোলন করতে যাবেন, আপনাকে পথভ্রষ্ট করার জন্য বিভিন্ন জনে বিভিন্ন কথা বলবে। আমরা কোনো কথাই কান দিচ্ছি না, আমাদের দাবি মানতে হবে যেই মানুষ। আমরা চাই সংসদে এটার জন্য আইন তৈরি করে কোটাটাকে বাতিল করা হোক এবং যৌক্তিক যাদের জন্য কোটার একদমই প্রয়োজন তাদের জন্য কোটার ব্যবস্থা করা হোক। কোটা পদ্ধতির সংস্কার এবং মেধাবীদের যাতে মেধার মূল্যায়ন হয়, এটাই চাচ্ছি। হাইকোর্ট দেখিয়ে আমাদের এই আন্দোলন দমিয়ে রাখা যাবে না। আমরা আমাদের যৌক্তিক দাবি সকল পর্যায়ে, 9ম থেকে 20তম গ্রেডে যত অযৌক্তিক কোটা আছে তো সব কোটা বাতিল হওয়ার আগ পর্যন্ত এবং সংসদে আইন করে এটা চিরস্থায়ী সমস্যার সমাধান করার আগ পর্যন্ত আমরা আমাদের পড়ার টেবিলে ফিরে যাব না। রাজধানীর বিভিন্ন পয়েন্টে 4 ঘণ্টা অবরোধের পর সন্ধ্যায় শিক্ষার্থীরা ফিরে যায় শাহবাগে। শিক্ষামন্ত্রীকে বলতে চাই, কোটার প্রতি আপনার এত দরদ কেন? আপনি কি কোটার প্রোডাক্টটা কি? আমরা শেষবারের মতো বলে দিতে যাচ্ছি, আপনারা যদি আমাদের সাথে অতি সত্তর সমন্বয় না করে সারা বাংলাদেশের ছাত্র সমাজের কণ্ঠস্বর আপনারা বুঝতে ব্যর্থ হন, তাহলে আপনারা ধরে নিবে আপনারা ছাত্র সমাজের পাঁচ ফুটতে ব্যর্থ হয়েছেন আপনারা। নির্বাহী বিভাগের মাধ্যমে সংবিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণের 1 দফা দাবিসহ নতুন কর্মসূচির ঘোষণা দেয়া হয়। আমাদের আগামীকাল কিন্তু আমাদের যে চলমান কর্মসূচি ছাত্র ধর্মঘট এবং ক্লাস পরীক্ষা বর্জন, তা কিন্তু চলবে। এবং আমরা কিন্তু ব্লকেট উইথড্র করি নাই, বরং সর্বাত্মক ব্লকেটের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা আগামীকাল অনলাইনে বিকালবেলা একটি প্রেস রিলিং করে আমাদের বুধবারের কর্মসূচি আমরা জানিয়ে দেব। আপনারা সর্বাত্মকভাবে সারা দেশের সকল
শিক্ষা প্রতিষ্ঠানে ব্লকেটের পরিকল্পনা এবং প্রস্তুতি গ্রহণ করুন। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের হুমকি ধামকি দিলে সমুচিত জবাবের হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। এদিকে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের অবরোধে অচল হয়ে পড়ে রাজধানী। শাহবাগ, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট সহ গুরুত্বপূর্ণ পয়েন্ট যানবাহন আটকে দেয়ায় তৈরি হয় তীব্র যানজট। চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী, বাধ্য হয়ে পায়ে হেঁটে পাড়ি দিতে হয় দীর্ঘ পথ। জনদুর্ভোগের আরও খবর জানাচ্ছেন সৈকত সাদিক। চাকরিতে প্রবেশে কোটা বাতিলের দাবিতে সোমবার বিকালে রাজধানীর শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীরা আটকে দেয় মূল সড়ক। গুরুত্বপূর্ণ এই পয়েন্ট আটকে দেওয়ার আধ ঘন্টার মধ্যেই বাংলা মোটর, কারওয়ান বাজার এবং ফার্মগেট মূল সড়কে বসে পড়েন অবরোধকারী শিক্ষার্থীরা। দিনভর কাজ শেষে অফিস ছুটির আগ মুহূর্তে সড়কগুলোতে এই অবরোধ। মুহূর্তের মধ্যে থমকে দাঁড়ায় মূল সড়ক ও অলিগলি। ব্যক্তিগত গাড়ি কিংবা গণপরিবহন সব যান থেমে থাকে। ঘন্টার পর ঘন্টা পথে আটকে থাকতে হয় চালক যাত্রীদের। আমরা এই যে জাম সৃষ্টি, আমাদের কামাই রুজি খুব বন্ধ, ভোগান্ত। আমি তো 10 মিনিটে পৌঁছেই যেতাম, কিন্তু এখন তো দেখা যায় 2-3 ঘন্টা থাকা লাগতে পারে। বলা যায় না কোন সময় কি হয় না। চরম বিপর্যয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পুরো ঢাকা শহরে মনে করেন যে কষ্টের ভিতরে দুর্ভোগে আছে। ঢাকা শহরটাই অচল হয়ে গেছে। এর তো সরকার একটা ব্যবস্থা নেওয়া উচিত। যান চলাচল থেমে থাকায় বাধ্য হয়েই অনেককে পায়ে হেঁটে পৌঁছতে হয় গন্তব্যে। তীব্র গরমে দীর্ঘ সময় হেঁটে বেশ বিপাকে পড়েন সাধারণ মানুষ। আজকের জন্য যেটা আন্দোলন, এটা ঠিক আছে। যারা অন্যান্য যারা বেকার সমস্যা আছে, পড়াশোনা করে বাড়িছে, তাদের সমস্যা সমাধান কোথায়? কি সমস্যা আইলাম, গাড়িতে এলাম, কোনো রিক্সা নাই, কোনো নাই, বেবি ট্যাক্সি নাই। কি একটা অবস্থা মনে হয়, দেশের কোনো মা বাপ নাই। অসহায় অবস্থায় পড়েন খেটে খাওয়া মানুষ। পুরা রাস্তাগুলো সব বলো, আজকেও ইনকাম বন্ধ আমাদের। আমরা চাই দাবিটা ঠিক আছে, ওনারা সরার দিয়ে উদ্যান আছে, মাঠ আছে, ওনার মাঠে যায় বাস যে কোনো একটা মাঠে যায় তারা দাবিটা আন্দোলন করুক। নেমে গেলে এই অবস্থা যে জামজট দেখা অনেকক্ষণ বসে আসছিল, পরে কি করবো, সব নামে হাইটা চলে গেছে ভাড়া বুড়া নিয়ে। আজকে তো আমাদের তারার বসে হবে না। তবে ভোগান্তি পোহাতে হলেও শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিকও মনে করেন কেউ কেউ। একটা পড়াশোনা সারা শিক্ষিত করলে তো হবে না, চাকরি কোথায়? আপনি আমি তো অনেকে শিক্ষিত, চাকরি কোথায়? চাকরি দেন। আন্দোলন ছাত্রদের নৈতিক অধিকার এরা করতে পারে, লেখাপড়া করে চাকরি নাই, ইয়া নাই, তাহলে তো এটা চলে না। সরকারকে বলবো যে ছাত্রদের যুক্তিসঙ্গত যেসব যুক্তিযুক্ত দাবিগুলো মেনে নিয়ে আন্দোলনের দ্রুত নিষ্পত্তি করা। চাকরিতে কোটা বাতিলের দাবিতে চলমান এই অবরোধ কর্মসূচি নিয়ে পক্ষে বিপক্ষে মত থাকলেও দ্রুত সুষ্ঠু সমাধান চান সাধারণ মানুষ। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। সরকারি চাকরিতে কোটা বাতিল ও মেধা ভিত্তিক নিয়োগের দাবিতে রাজধানীর বাইরে আজও বিক্ষোভ করেছে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আন্দোলনের 7ম দিনেও উত্তাল ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বেলা 11টার পর বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ক্যাম্পাসের প্যারিস রোডে জড়ো হয়। সেখান থেকে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে মেহেরচণ্ডী রেলগেট অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। একই দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। অবরোধে অ্যাম্বুলেন্স, জরুরি সেবার যানবাহন চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে। রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নগরীর মডার্ন মোড়ে দুপুরে তারা এই কর্মসূচি পালন করে। ময়মনসিংহে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসের জব্বারের মোড়ে সমাবেশ ও ঢাকা ময়মনসিংহ রেলপথে জামালপুরগামী ট্রেন অবরোধ করে কোটা বিরোধীরা। অ্যাটর্নি জেনারেল AM আমিনউদ্দিন বলেছেন, কোটা নিয়ে আন্দোলন করা উচিত নয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এভাবে আন্দোলন করা সাবজুডিস। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার আপিল বিভাগে গেছে, বিচারাধীন বিষয়ে রাজপথে আনা উচিত নয়। আদালত আদেশ দিয়েছেন, সেই আদেশের বিরুদ্ধে সরকারও তো আপিল বিভাগে গিয়েছে। কিন্তু এই মুহূর্তে এই ধরনের যে আদালতের প্রতি যে ওনাদের আন্দোলনটা, আমি মনে করি যে এটা ওনাদের না করাই উচিত হবে। ওনাদেরকে আমি বলবো, কারণ আদালতে যেটা বিচারাধীন বিষয়, সেই বিষয়টা রাজপথে না করে আদালতে তো আসে, এটা তো বিচার হবে। সেই ক্ষেত্রে ওনারা একটু ধৈর্য ধরার আমি অনুরোধ করব। ওনারা এইগুলো না করে ওনারা আন্দোলনটা যেন, আমি জানি না ওনারা কেন করতেছেন, কিন্তু আমার মনে হয় আন্দোলন না করলেই ভালো হতো। চলমান কোটা বিরোধী আন্দোলন এবং শিক্ষক আন্দোলন ইস্যুতে জরুরি বৈঠক করেছেন সরকারের গুরুত্বপূর্ণ 6 মন্ত্রী। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠকে অংশ নেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল,
প্রতিমন্ত্রী শামসুন নাহার, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রোমানা আলী এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বৈঠকে চলমান নানা ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানান তারা। তবে কোটা আন্দোলন এবং শিক্ষকদের পেনশন আন্দোলন নিয়ে কি সিদ্ধান্ত হয়েছে সে বিষয়ে কেউ মুখ খুললেননি। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, কোটার বিষয়ে সিদ্ধান্ত হবে আদালতে। এই বিষয়ে নিয়ে গণমাধ্যমে বিস্তারিত কথা বলতে অস্বীকৃতি জানান তিনি। কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার মধ্যে আলাপ আলোচনা আমরা নিজেরাই করছি। এটা রুটিন একটা বিষয়, আবার বললাম। আর কোনো সিদ্ধান্ত আসলে কোনো বক্তব্য থাকলে এটা একটা পার্টি সেক্রেটারি আছেন, মুখপাত্র আছেন, ওটাও ভাবে নিশ্চয়ই আসবে। বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে, সামগ্রিক বিষয়, কোনো একটা বা দুইটা বিষয় না, ওভারঅল সব কিছু নিয়ে আলোচনা হচ্ছে। এটা আমরা এখানে এসেছি, আলোচনা করছি, আপনারা জেনেছেন বলে আপনারা ভাবছেন যে আলাদাভাবে বসেছি, কিন্তু এই বসাটা কিন্তু মাঝে মধ্যে হয়। নানান জায়গা থেকে অনেকেই নানানভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এর মধ্যে আমাদের সাধারণ সম্পাদক মহোদয় মধ্যেই প্রেস ব্রিফিং করেছেন কাদের, সুতরাং যেহেতু তার প্রেস ব্রিফিং সম্পন্ন হয়েছে এই বিষয়ে আমাদের আমাদের অবস্থা হচ্ছে যে আদালতে যে বিষয়টি বিচারাধীন আছে সেটা নিয়ে আমরা মন্তব্য করব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোটা আন্দোলনে বিভাজনের রাজনীতি ঢুকে গেছে, তবে আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করে সময় মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন তিনি। ওবায়দুল কাদের বলেন, কোটা থাকবে কি থাকবে না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত। বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষকদের সাথে তাদের যোগাযোগ রয়েছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুটি আন্দোলনের ব্যাপারে কোটা আন্দোলন ইস্যু প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জনদুর্ভোগ হয় এমন কর্মসূচি সবার এড়িয়ে চলা উচিত। পৃথিবীর কোথাও আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন হয় না জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, চাকরির কোটার বিষয়ে আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। সরকার কোটা বাতিলের দাবির প্রতি আন্তরিক বলেই অ্যাটর্নি জেনারেল আপিল দায়ের করেছে। যে বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন তা নিয়ে কোনো প্রকার মন্তব্য করা আইনসিদ্ধ নয়। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে এবং কোনো প্রকার উত্তেজনা এবং রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা উচিত। সর্বজনীন পেনশনের বিরুদ্ধে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর চলমান আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনকারী শিক্ষকদের সাথে তাদের যোগাযোগ রয়েছে। স্কিম মুক্ত পড়বে কেন? এখানে ভুল বোঝাবুঝি থাকতে পারে, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। আনুষ্ঠানিক বসাবসি হয়তো এখনো হয়নি, তো সিদ্ধান্ত তো নিতে হবে বাস্তব পরিস্থিতির আলোকে। এখানে আমলা সুপেরিয়ার না শিক্ষক সুপেরিয়ার, আমরা এই বিতর্কে যাব না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমলা সহ সকল চাকরিজীবী নিজ নিজ মর্যাদা অনুসারে পেনশন স্কিমে যুক্ত হবেন বলে জানান ওবায়দুল কাদের। পদমর্যাদার ভিত্তিতে যেটা বাস্তবসম্মত আমরা সেটাই করতে চাই। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল সহ 3 দফা দাবিতে লাগাতার ধর্মঘট করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। ফলে স্থবির হয়ে পড়েছে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সোমবার আন্দোলন কর্মসূচি থেকে শিক্ষকরা বলেছেন, শিক্ষক সমাজ শান্তিতে বিশ্বাসী। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা। আরো জানাচ্ছেন দীপন দেওয়ান। অষ্টম দিনের মতো ধর্মঘটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। উচ্চশিক্ষার একাডেমিক কার্যক্রমে ভর করেছে অচল অবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে অবস্থানে একাত্মতা জানান বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষক নেতারাও। বক্তব্য রাখেন, প্রত্যয় স্কিমের মাধ্যমে বৈষম্য তৈরি করা হয়েছে অভিযোগ করে তা দ্রুত বাতিলের দাবি তাদের।
প্রথম বলার চেষ্টা করা হয়েছে যে বিরোধী দলের ব্যক্তিগণ এখানে এসে হাজির হন বা তারা কোনো জায়গাতে আন্দোলন নিয়ে যাচ্ছে, এই ধরনের লেভেলিং আমাদের জন্য, শিক্ষকদের জন্য, ইউনিভার্সিটি শিক্ষকদের জন্য গ্রহণযোগ্য নয়। বৈষম্যমূলক এই স্কিমকে বাতিল করতে হবে, আমাদেরকে সুপার গ্রেডে উন্নীত করতে হবে এবং আমাদের একটা স্বতন্ত্র বেতন কাঠামো অবশ্যই আমাদের জন্য বাঞ্ছনীয়। যত তাড়াতাড়ি আপনারা আমাদের এই দাবি মেনে নেবেন, তত তাড়াতাড়ি আমরা ক্লাসে ফিরে যেতে পারবো। যদি ফেডারেশন মনে করে যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে তিনি কোনো একটি স্থানে আহ্বান করবেন যেন আমরা সবাই একত্রিত হয়ে এই আন্দোলনে সম্মিলিত হতে পারি, সেটি বোধহয় আরো ভালো হয়, আরো জোরদার হবে। শিক্ষক নেতারা বলেন একটি দুষ্টু চক্র সরকারকে বিপথে নেয়ার চেষ্টা করছে। দাবি জানান আলাদা বেতন কাঠামো সহ সুপার গ্রেড চালুর। যারা মাননীয় প্রধানমন্ত্রীকে 2015 সালেও আমাদের বিরুদ্ধে লাগিয়ে কাজে লাগার চেষ্টা করেছিলেন, তারা এবারও সক্রিয়ভাবে প্রত্যেক স্কিমটি তারা করেছেন। তারা আমাদের সাথে কোনো আলোচনা করেন নাই, আমাদের কোনো প্রতিনিধিকে তারা রাখেন নাই। এই প্রত্যয় স্কিম আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মনে করি। গতকালও আপনি বলেছেন যারা চাকরিজীবী তাদের জন্য নয়, যারা সুবিধা বঞ্চিত অবহেলিত তাদের জন্য। তাহলে আমাদের ডাকে আপনি নিশ্চয়ই সাড়া দিবেন। এদিকে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল 11টায় র্যালির পর প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেইজিংয়ে 4 দিনের এই দ্বিপক্ষীয় সফরে দু দেশের মধ্যকার সম্পর্ক কৌশলগত বিস্তৃত সহযোগিতা অংশীদারিত্বে উন্নীত করবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ ও চীনের মধ্যে অবকাঠামো, যোগাযোগ, জ্বালানি সহ 22টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। বেইজিং থেকে আরো জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। প্রায় 5 বছর পর বন্ধু প্রতিম রাষ্ট্র চীন সফরে আসলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সন্ধ্যা 6টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে লাল গালিচা অভ্যর্থনা জানান চীনের ভাইস মিনিস্টার ও বেইজিংয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জসিমউদ্দিন। দেয়া হয় গার্ড অব অনার। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ সরকার প্রধানকে নিয়ে যাওয়া হয় আবাসস্থল সেন্ট রেজিস হোটেলে। প্রধানমন্ত্রী চীন সফরকে ঘিরে প্রত্যাশার কথা জানান দেশটিতে বসবাসকারী বাংলাদেশি ব্যবসায়ীরা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটি চাওয়া, যেন আমাদের দেশের যারা চায়নাতে ব্যবসা করে এবং যারা স্থায়ীভাবে এখানে বসবাস করতেছে, আমাদের গন্ডং প্রভিন্সে একটা যদি বাংলাদেশ কনসাল জেনারেল ওইখানে অফিস করে দেয়, তবে চাইনিজদের সাথে আমাদের কোঅপারেশনটা আরও দ্রুত হবে এবং অনেক যোগাযোগের মাধ্যমে অনেক ভালোভাবে আমাদের ব্যবসাটা আরও সুন্দরভাবে স্মুথভাবে বাংলাদেশে করতে পারবে বাঙালিরা। অবকাঠামোগত উন্নয়নের বাইরেও আমাদের ব্যবসার যে সুযোগ সুবিধাগুলো বা কারেন্সি রিলেটেড যে ব্যবসায়ীদের জন্য যে আরএমবি কারেন্সি রিলেটেড যে সুযোগ সুবিধাগুলো, সেগুলো আমরা হয়তো এবার শুনতে পাবো। প্লাস কৌশলগত যে যোগাযোগ এবং আমাদের মধ্যে সহযোগিতা, সে ব্যাপারেও মনে হয় নতুন দিক নির্দেশনা এবার আসতে পারে। দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকের মধ্য দিয়ে বাণিজ্যিক সম্পর্ক অনন্য মাত্রায় পৌঁছাবে এমনটাই প্রত্যাশা তাদের। প্রধানমন্ত্রী আসতেছে, এতে আমরা অনেক বড় আশাবাদী, কারণ আমাদের বিজনেস হইতে শুরু করে দেশের সর্বক্ষেত্রে এই চায়নার অনেক অবদান আছে। আমাদের এখানে অনেক সংখ্যক একটা স্টুডেন্ট একটা সংখ্যা আছে যারা বিভিন্ন সময় ভিসা সংক্রান্ত ব্যাপারে তারপর এম্বাসিতে মানে প্রবলেম ফেস করে। এই প্রবলেমগুলো যাতে সবাই একটু দৃষ্টি আকর্ষণ করে। 4 দিনের সফরে চীনের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনে অনেকগুলি কোম্পানি কিন্তু অনেক ইচ্ছা প্রকাশ করেছেন, তারা বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। অনেক কোম্পানি যারা এখন বিনিয়োগ করে ফেলেছেন, তারা তাদের বিনিয়োগটাকে আরও বাড়াইতে চায়। চায়নার সাথে পাওয়ার ডিভিশনের অনেকগুলো প্রজেক্ট এবং জ্বালানিতে আমাদের ওই যে সাইনোপ্যাক যেমন ড্রিলিংয়ের কাজ করতেছে, তো এই বিষয়গুলো কারণে চায়না একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, বিশেষ করে পাওয়ার এবং এনার্জিতে। সো যেই কারণে আমরা মনে করছি যে এই পার্টনারশিপটা আমাদের দরকার সবসময়। এছাড়াও প্রেসিডেন্ট শি জিনপিং এর দেয়া নৈশভোজেও যোগ দেবেন বঙ্গবন্ধু কন্যা। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বিশ্বের প্রভাবশালী রাষ্ট্র চীন বাংলাদেশের উন্নয়নের অংশীদার। প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে
ঢাকা বেইজিং সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে এমনটাই প্রত্যাশা এখানকার প্রবাসীদের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, বেইজিং, চীন। বেগম খালেদা জিয়ার জীবন এখন হুমকির মুখে, জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক কারণে তার বিদেশে চিকিৎসা হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। মূল ইস্যুকে অন্যদিকে সরিয়ে দিতে আবারও চাকরিতে কোটা যুক্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। রিপোর্ট করছেন সিকান্দার ইমাম। আবারও হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন সোমবার ভোররাতে অসুস্থ হয়ে পড়েন বেগম খালেদা জিয়া। তাৎক্ষণিকভাবে নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছেন। বেগম জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জানতে বিএনপি মহাসচিবের মুখোমুখি সাংবাদিকরা। তার কিন্তু অসংখ্য রোগ, সেই রোগের মধ্যে কতগুলো জটিল রোগ আছে, তাকে ২৪ ঘন্টা মনিটর করতে হচ্ছে এখন আর কি। আপনি জানেন যে তার তো নার্স আছেই পাশে, প্লাস ডাক্তাররা দুজন করে ডাক্তার কিন্তু সবসময় থাকার চেষ্টা করেন। স্থায়ী চিকিৎসা হচ্ছে না, ওনার তো হচ্ছে না, জীবন হুমকির মুখে না। এই পরিস্থিতিতে এক্স্যাক্টলি যে কোনো সময় তো মানে আপনারা জীবন তো হুমকির মুখেই, ছেড়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেটাকে আমি মনে করি যেটা আপনার ইন্টেনশনালি করা হচ্ছে তাকে। এ সময় কোটা বিরোধী আন্দোলনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেন মির্জা ফখরুল। এটাকে আমরা দুইভাবে দেখি। একভাবে দেখি যে দেশের যে মূল সমস্যাটা, সেটাকে ডাইভার্ট করার জন্য এই ধরনের আন্দোলনকে তৈরি করা হচ্ছে, এটা আমরা একদিক থেকে দেখি। তো ছেলেদের যে দাবি, এই দাবি সরাসরি আমরা বলেছি আমরা সমর্থন করি। এটা অত্যন্ত যৌক্তিক দাবি, এটাকে আমরা অযৌক্তিক বলার কোনো কারণ নেই। ৫০ বছর পরেও ৫৬% আপনি কোটা দিয়ে রাখবেন, এটা সম্পূর্ণ অযৌক্তিক। ওইখানে যেটা হচ্ছে মেধার যে বিকাশ, সেটা একদমই হচ্ছে না। অর্থাৎ মেধা দিয়ে আপনি অ্যাডমিনিস্ট্রেশন, আপনার অন্যান্য জায়গাগুলোতে আপনি নিতে পারছেন না। একটা বড় ক্ষতি হয়ে গেছে সেগুলো। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বলে আবারও জানালেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। বলেন, বেগম জিয়ার ক্ষেত্রে প্রতিশোধের নীল নকশা বাস্তবায়ন করছে সরকার। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। উচ্চ আদালতে রিট পেন্ডিং থাকায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশাক হোসেনের বিরুদ্ধে পুলিশের রিমান্ড আবেদনের শুনানি হয়নি। পল্টন থানার এই মামলার রিমান্ড শুনানির পরবর্তী তারিখ ২৩ জুলাই ঠিক করেছে আদালত। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক সাইফুর রহমানের আদালত এই আদেশ দেন। রাষ্ট্রদ্রোহ মামলার রিমান্ড শুনানির জন্য বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে আদালতে হাজির করা হয়। ইশাক হোসেনের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার জানান, পল্টন থানার এই মামলায়ও ইঞ্জিনিয়ার ইশাক হোসেন উচ্চ আদালতের জামিনে ছিলেন। নিয়মানুযায়ী গত ১৯ মে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেন। তবে আদালত রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে সেই আবেদন বাতিল করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। সেই কারণে পুলিশের করা ১০ দিনের রিমান্ড আবেদনের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেন ইশরাক হোসেন। রিট নিষ্পত্তির আগে নিম্ন আদালতে শুনানির বিধান না থাকায় রিমান্ড শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়। এ যাবৎকালে তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করলে জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সম্পূর্ণ ইনোসেন্ট এই মামলায়। তার বিরুদ্ধে কোনোভাবে এই মামলায় তাকে সম্পৃক্ত করা যায় না। শুধু রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে তাকে মামলায় সম্পৃক্ত করেছে। তার চাইতেও বড় অসৎ উদ্দেশ্য হলো 10 দিনের রিমান্ড চেয়েছে তাকে। কারণ এ যাবৎকালে যে মামলার 2 জন আসামি আরও আছে, 1 এবং 2, তাদেরকে গ্রেপ্তার করেছে এবং তাদের কাছ থেকে এমন কোনো কিছু পায় নাই যাতে জনাব ইশরাক হোসেনকে সম্পৃক্ত করা যায়। সুতরাং এইখানে যখন তদন্তকারী কর্মকর্তা আবেদন করেছে, আমরা সেটাকে চ্যালেঞ্জ করেছি যে এইখানে জনাব ইশরাকের জন্য রিমান্ড আবেদন করা হলো তার মানবাধিকারকে ভায়োলেট করা। কোর্ট আমাদের এই রিট অ্যাপ্লিকেশনকে এডমিশন দিয়েছে শুনানির অপেক্ষায়। কোর্ট আমাদেরকে আগামী 23 তারিখ পর্যন্ত সময় দিয়েছে। কাঁচামরিচ, বেগুন, করলা, পেঁয়াজ প্রায় সব সবজি সহ নিত্যপণ্যেরই উচ্চ দর। জুনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দেওয়া খাদ্য মূল্যস্ফীতি 10.42% তথ্যের বিপরীতে ক্রেতারা বলছেন বাস্তব চিত্র আরও ভয়াবহ। এদিকে ফ্যামিলি কার্ডধারীদের নিম্ন আয়ের পরিবারের মাঝে আজ শুরু হয়েছে জুলাই মাসের টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। রিপোর্ট গোলাম মঈনুল হাসানের। বাজারে নিত্যপণ্যের উচ্চ মূল্যের মধ্যে সোমবার রাজধানী বনানীর টিএনটি কলোনি আনসার ক্যাম্প মাঠে জুলাইয়ের টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়। এই সময় বাণিজ্য সচিব স্বীকার করেন পেঁয়াজ আলুর দাম বেশি।
পেঁয়াজ আলুর দাম বৃদ্ধির বিষয়টি আমাদের নজরে আছে, সেটা তো আমরা আড়তদার এবং ব্যবসায়ীদের সাথে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ এবং আমাদের মনিটরিং কার্যক্রম জোরদার করছি এবং এখানে কৃষি মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে যদি আমাদের কোনো এখানে ঘাটতি আমরা মূল্যায়ন করি, সেই অনুপাতে আমরা কিছু পণ্য বাইরে থেকে আনারও চিন্তা করছি। টিসিবির পণ্য পাঠতে সীমিত আর মানুষ বলছেন নিত্য পণ্যের দাম অনেক আগেই নাগালের বাইরে চলে গেছে। বাজার অবস্থা তো ভাইয়া বলার মতো না, আমার চলতে কষ্ট হয়, দিন মজুরি কাজ করে দিন চলে, মালের দাম বেশি, আমরা তো ইনকাম বেশি না, আমরা কিভাবে চলবো। টিসিবির পণ্যের মান নিয়ে অভিযোগ অনেকের। চাউলটা আসলে ভালো না, সুবিধার না, মানে একদম বাজে চাউল হয়ে যায়, মানে সে খাওয়াই যায় না এক হিসেবে, তাই থেকে খাওয়া লাগে আর কি। ভালো পেঁয়াজ তো আর দেয় না, আর ভালো চাউলও তো দেয় না, তারা দেয় তো মোটা মোটা চাউলেরই, টাকা তো সরকার কম দেয় না, দিতে তো সরকার অনেক দেয়, দেওয়ার সময় তো হেরা তো মাইরে দিতেছে, যা সত্য তাই কইয়া লাগবো, ঘুরচাপের কিছু নাই এখানে। এদিকে রাজধানী কাউরান বাজারেও কাঁচামরিচের কেজি এখনো 200 টাকার কাছাকাছি। দাম বাড়তির তালিকায় পেঁয়াজ আলুর সাথে যুক্ত হয়েছে আরো কয়েকটি পণ্য। পেঁয়াজ 3 দিন যাবত 3-4 দিন যাবত 110 টাকা কেজি, এর আগে 195 এমন বিক্রি হয়েছে, 90, কিন্তু 3 দিন যাবত একটু পেঁয়াজের দামটা একটু বেশি। আর আলু নিয়ন্ত্রণে আছে, আলু আপনার 60 টাকা কেজি। ফুল বেগুন আগে ছিল আপনার 80 টাকা 70 টাকা কেজি, এখন 100 টাকা 110 টাকা 20 টাকা। এরপরে আপনার এই যে আপনার কাঁচামরিচ ছিল আপনার 180 140 160 এরকম ছিল, এই সপ্তাহ আপনার হয়ে গেছে 200 টাকা 220 টাকা 240 টাকা পর্যন্ত। সীমিত আর মানুষের বাজারে যাওয়া এখন রীতিমতো আতঙ্কের বিষয়। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সরকারের উপর আস্থাহীনতার কারণে কোটা ও পেনশন আন্দোলনে মাঠে নেমেছেন ছাত্র ও চাকরিজীবীরা। বিকেলে রংপুর সার্কিট হাউসে গণমাধ্যম কর্মীদের একথা বলেন তিনি। মুক্তিযোদ্ধা কোটা চিরস্থায়ী করলে স্বাধীনতার মূল উদ্দেশ্যকে ধ্বংস করা হবে বলেও মনে করেন তিনি। জিএম কাদের আরও বলেন, সরকার জনগণের চিন্তা না করে ভিনদেশীদের তাবেদারি করে ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করছে। ঋণ করে ঘি খেয়ে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে। যেসব প্রকল্পে জনগণের কল্যাণ হয় সেই প্রকল্পকে গুরুত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। পেনশন স্কিমটা যেহেতু যারা পেনশন নেবেন, যাদের জন্য করছেন, তারা যদি এটাকে ভালো মনে না করে, তাহলে আপনি নতুন লোকের জন্য যা করবেন তা করবেন আমি জানি না, কিন্তু যারা চাকরিতে আছেন তাদেরকেও তাদের ইচ্ছার বাইরে তো তাদেরকে জোর করে আপনি সার্ভিস কন্ডিশন কমিয়ে দিতে পারেন না। কাজে এইটাও আমরা ওনাদের সঙ্গে আছি এবং এটা আমি বলবো সরকারকে যে মানুষের দিকে তাকিয়ে থাকুন, মানুষের মনের কথা বোঝার চেষ্টা করুন, মানুষের সমস্যা বোঝার চেষ্টা করুন, তাহলেই দেশের মানুষ আপনাদের উপর ভরসা করবে। এখন দেশের মানুষ সরকারের উপর ভরসা করতে পারছে না। উত্তরে পানিবন্দী মানুষের দুর্ভোগ দীর্ঘ হচ্ছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তা সহ 16টি নদ নদীর পানি বাড়ছে। বন্যা পরিস্থিতির উন্নতি নেই সিরাজগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর ও গাইবান্ধায়। কুড়িগ্রামে নদী তীরবর্তী ভুরুঙ্গামারী, ফুলবাড়ী, নাগেশ্বরী, সদর ও উলিপুর সহ 9 উপজেলার 2 লাখ মানুষ পানিবন্দী। বানভাসীরা পড়েছে মহাবিপাকে। 341টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ, নদীগর্ভে গেছে 3টি স্কুল। বানভাসীদের সহায়তায় ইউনিয়ন পর্যায়ে 83টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এখনও সবার কাছে পৌঁছেনি ত্রাণ সহায়তা। এদিকে সিরাজগঞ্জে যমুনার পানি 1 সেন্টিমিটার কমলেও এখনও বিপদসীমার 60 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। যমুনার অভ্যন্তরীণ চরাঞ্চলের 34 ইউনিয়নের 83,000-এরও বেশি মানুষ পানিবন্দী। গাইবান্ধায় ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্রহ্মপুত্র ও যমুনার পানি বিপদসীমার বেশ উপরে, ফলে নদী তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হয়ে হাজারো মানুষ পানিবন্দী। টাঙ্গাইলে বৃষ্টিপাত ও উজানের ঢলে প্লাবিত হয়েছে আরও নতুন নতুন এলাকা। ঝিনাই নদীর পানি বিপদসীমার 90 সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্র যমুনার পানি বিপদসীমার 27 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন ড. মোহাম্মদ ইউনুস। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আজ এই আবেদন করা হয়। আবেদন অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে বলে জানিয়েছেন ড. মোহাম্মদ ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। আবেদনের বিপক্ষে আইনি লড়াইয়ে প্রস্তুত বলে জানিয়েছেন দুদকের খুরশিদ আলম খান। 12 জুন গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 15 জুলাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
এফআইআর দাখিল করতে হলে এবং চার্জশিট দাখিল করতে হলে দুবারই দুদককে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স বাংলাদেশের যে অথরিটি আছে তার থেকে অনুমতি নিতে হবে। বিনা অনুমতিতে এই মামলা ফাইল করা হয়েছে। সুতরাং এই সমস্ত জিনিসগুলি আসলে কোনো মামলা নাই। শ্রমিকের টাকা পেয়েছে এবং কোনো ভুক্তভোগী কোনো শ্রমিক এসে অভিযোগ করে নাই যে আমি টাকা পাই নাই, সবাই পেয়েছে। তাহলে অভিযোগটা করেছে কে? সরকারের কলকারখানা পরিদর্শন, যার কোনো এখানে সম্পর্ক নাই। তো এই সমস্ত জিনিসটাকে আমরা ব্যাখ্যা করে বলেছি শুধুমাত্র আইনের ভিত্তিতেই এই মামলা চলে না। আমরা আইন অনুসরণ না করে এই মামলা করেছি, তাহলে আদালত কিভাবে আমল নিল? আদালত কিভাবে অভিযোগ গঠন করলো? আপনারা জানেন দুর্নীতি দমন কমিশনের মামলা যখন ফাইনাল রিপোর্ট হোক, চার্জশিট হয়, যখন আদালতে দাখিল করার পরে এটা আদালতের এখতিয়ার, আদালত আমলে নিবে কি না। আদালত দেখে শুনে বুঝে আইনি ব্যাখ্যা শুনে আর নথি দেখে আমলে নিয়েছেন। আরো কিছু খবর নিয়ে এবারে রয়েছে ডেস্ক রিপোর্ট। বৈশ্বিক উষ্ণায়নের ক্ষতিকর প্রেক্ষাপটে সমন্বিত পল্লী উন্নয়ন ও মৎস্য খাতের চ্যালেঞ্জ নিয়ে জাতীয় নীতি নির্ধারকমূলক কর্মশালা হয়েছে রাজধানীর সিডাপ সদর দপ্তরে। সিডাপ ও বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগের এই আয়োজনে সভাপতিত্ব করেন সিডাপের মহাপরিচালক ডক্টর চেরসাক। এতে প্রধান অতিথি ছিলেন এলজিআরডি মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সচিব ডক্টর ফারহিনা আহমেদ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মদ শাহনারা খাতুন সহ অন্যরা। যমুনা ব্যাংকের ঢাকা উত্তর এবং ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজার্স মিটিং অনুষ্ঠিত হল রাজধানীতে একটি অভিজাত হোটেলে। অনুষ্ঠানে ব্যাংকিং সেবা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেয়া, ব্যাংকের উন্নতি ও ব্যবসা প্রসার সংক্রান্ত কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালকরা। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াসউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংশ্লিষ্ট অঞ্চলের সকল শাখা ও উপশাখার ব্যবস্থাপকরা এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ সময়। বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় পিৎজা চেইন ডোমিনোজ পিৎজা নতুন আরও একটি শাখা উদ্বোধন করেছে। গ্রাহকদের চিজি হ্যাপিনেসের সুযোগ দিতে রাজধানীর পল্টনে আন্তর্জাতিক মানের ডোমিনোজ পিৎজার নতুন শাখাটি উদ্বোধন করা হয়। এই সময় ডোমিনোজ পিৎজা বাংলাদেশের ম্যানেজমেন্ট টিম ও অন্যান্য অংশীদারদের সাথে উপস্থিত ছিলেন আপন ফাউন্ডেশনের শিক্ষার্থীরা, যারা এই ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে পড়াশোনার সুযোগ পেয়ে থাকে। জুবিল্যান্ট ফুডওয়ার্কস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৌমিল মেহতা বলেছেন, ডোমিনোজ পিৎজা গত 5 বছরে এই দেশে সবচেয়ে দ্রুততার সাথে বড় হওয়া ফুড ব্র্যান্ড এবং পল্টনে নতুন রেস্টুরেন্ট খুলতে পেরে বেশ গর্বিত। বাংলাদেশের স্কাউটসের নবনির্বাচিত কর্মকর্তারা ধানমন্ডি 32 নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে 1 মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন এবং বঙ্গবন্ধু ও 15 আগস্ট নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। পরে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন ও শোক বইয়ে সই করেন। বাংলাদেশ স্কাউটসের নবনির্বাচিত সভাপতি ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান, সহসভাপতি মোহাম্মদ মহসিন, প্রধান জাতীয় কমিশনার মোহাম্মদ শাহ কামাল ও কোষাধ্যক্ষ ফজলুল হক আরিফ সহ অর্ধশতাধিক স্কাউট কর্মকর্তা উপস্থিত ছিলেন এ সময়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। কোটা বিরোধী আন্দোলনে কাল ব্লকেট থাকছে না, বন্ধ থাকবে ক্লাস পরীক্ষা। বুধবারের পর হরতালের হুঁশিয়ারি, দিনভর অবরোধে দুর্ভোগ, আন্দোলনে অটল শিক্ষকরাও। 6 মন্ত্রীর জরুরি বৈঠক, কোটা আন্দোলনে বিভাজনের রাজনীতি ঢুকে গেছে বলেন ওবায়দুল কাদের, সময় মতো ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত। 4 দিনের সফরে চীনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রাপ্তির অনেক প্রত্যাশা, অবকাঠামো, যোগাযোগ, জ্বালানি সহ বিভিন্ন বিষয়ে সই হবে 22টি সমঝোতা। আবারও অসুস্থ হয়ে হাসপাতালে খালেদা জিয়া, নেত্রীর জীবন এখন হুমকির মুখে, জানালেন মির্জা ফখরুল, সুস্থতার জন্য দলের পক্ষে দোয়া কামনা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।